প্রার্থী না দেয়া ৬৩ আসনের বেশিরভাগই শরিকদের ছাড় দেওয়ার ভাবনা বিএনপির। আস্থা রাখতে চায় যুগপথ আন্দোলনের দলগুলো। আগামী সপ্তাহে সমঝোতার আলোচনা চূড়ান্ত হওয়ার আশা। কাজ শেষ হওয়ার আগেই মান নিয়ে প্রশ্ন। মোহাম্মদপুরে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। প্রভাবশালীদের চাপের কথা জানালেন ঠিকাদার। ভিত্তিহীন দাবি উত্তর সিটির। বাড়তি ট্যারিফের অসন্তোষ নিরসনের চেষ্টায় চট্টগ্রাম বন্দর। সব পক্ষের সঙ্গে বসবেন উপদেষ্টা। ২১টি বেসরকারি অফডক মালিকদের সংগঠনকেও তলব। এবং নিউ ইয়র্ক শহরকে নতুন যুগ উপহার দেওয়ার প্রতিশ্রুতি মামদানির। নতুন মেয়রকে কমিউনিস্ট আখ্যা দিয়ে ট্রাম্পের কটাক্ষ। অর্থনৈতিক সংকট তৈরির হুমকি। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্চিতা শেখসেন। প্রার্থী না দেয়া ৬৩ আসনের মধ্যে যুগপথ আন্দোলনে শরিকদেরই বেশিরভাগ আসন ছাড়ার কথা ভাবছেন বিএনপি। দলটির শীর্ষ এক নেতা বলছেন, শরিকদের সঙ্গে আলোচনা শেষে আসবে চূড়ান্ত ঘোষণা। এদিকে বিএনপির ওপর আস্থা রাখতে চায় উল্লেখ করে শরিক দলগুলো বলছে, সপ্তাহ খানেকের মধ্যেই সমঝোতার বিষয়ে আলোচনা চূড়ান্ত হতে পারে। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। বগুড়ার শাহ বেগম খালেদা জিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। আর এতে বাড়তি চমক যুক্ত করেছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ের সঙ্গীদের মূল্যায়ন করার লক্ষ্যে ৬৩ আসন ফাঁকা রেখেই দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি। আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফাঁকা রাখা আসনগুলোর মধ্যে যুগপথ আন্দোলনের সঙ্গী দলগুলোকে বিবেচনা করার কথা ভাবছে বিএনপি, যার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ৬-এ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বগুড়া ২ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা ১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য বরাদ্দ রাখার কথা ভাবছে বিএনপি। এছাড়াও গণ অধিকার পরিষদ, গণফোরাম, এলডিপি, এনডিএম সহ বেশ কয়েকটি দলের জন্য আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে দলটির। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলছেন, শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে দল। কিছু আসন অবশ্যই রাখা হয়েছে আমাদের যুগপথ আন্দোলনের দলগুলোর জন্য, সেগুলো অ্যাডজাস্টমেন্ট হবে। এখনো আলোচনা চলছে। শিডিউল ডিক্লেয়ার হওয়ার পর্যন্ত ফাইনাল লিস্টটা বোঝা যাবে না। এদিকে সপ্তাহখানেক আগে থেকেই আসন সমঝোতার বিষয়ে প্রাথমিক আলাপ শুরু হয়েছে উল্লেখ করে খুব শিগগিরই তা চূড়ান্ত হবে বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমার মনে হয় যে আমরা হয়তো ১০-১১ জন নিয়ে হয়তো আমরা আলোচনা করব। এক সপ্তাহের মধ্যে হয়তো ব্যাপারে আমরা মোটামুটি একটা বোঝাপড়ার জায়গাটা আমি আশা করি যে আমরা আসতে পারবো। বিএনপির দিক থেকে আমার মনে হয় যে তাদের আন্তরিকতা রয়েছে। আসন সমঝোতার বাইরেও কিছু জায়গায় আলাদা প্রার্থী রাখার আভাস দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আমাদের দিক থেকে আমরা যে সমস্ত জায়গায় নির্বাচনের জন্য জরুরি মনে করি, সেই সব জায়গাগুলোতে আমরা আমাদের প্রস্তাব রাখব। যতটুকু সমঝোতা সম্ভব সেখানে একটা হতে পারে, আবার কিছু কিছু জায়গায় ওপেন থাকতে পারে, অর্থাৎ সেখানে সব দলেরই প্রার্থিতা থাকবে। নির্বাচন সামনে রেখে যুগপথ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আসন বন্টনের দর কষাকষি চললেও মনোনয়ন জমা দেওয়ার আগেই দেয়া হবে চূড়ান্ত ঘোষণা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে অবিলম্বে হামলাকারীকে গ্রেফতারের দাবি জানান তিনি। দলীয় মনোনয়ন পেয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। বুধবার বিকেল ৫:১৫টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশের হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। হঠাৎই মুখোশধারী দুর্বৃত্তের ছোড়া গুলি তার পায়ে বিদ্ধ হয়।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে দাবি করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতাকর্মীরা। পিছন থেকে এসে ফায়ার করছে সার্ভার বাবলুকে প্রথম, তারপরে এখানে ভাই আমরা সবাই প্রায় 4-5টা মানে 5-6 জনের এক এভারেজ গুলি চলেছে। এটা তো ফেসিস্ট যে দূষররা রয়ে গেছে এখনো রন্ধে রন্ধে, এরা নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনে বিলম্বিত করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা করা হয়েছে। আগামীকাল থেকে আমরা কঠোর কর্মসূচি দেব, যাতে সন্ত্রাসীদেরকে সিসি ক্যামেরা দেখে যেখান থেকে সন্ত্রাসীদের যাত্রা শুরু করছে এই ঘটনা ঘটার জন্য সেই সিসি ক্যামেরা দেখে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে। এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে অনতিবিলম্বে খুঁজে বের করে আইন শৃঙ্খলা বাহিনী যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়। গুলিবিদ্ধ অবস্থায় এবার চিকিৎসাধীন অবস্থায় এখন মোটামুটি সংখ্যামুক্ত। এ হামলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা একটা অচল অবস্থা সৃষ্টি করতে চায় বাংলাদেশে, একটা অচল অবস্থায় সৃষ্টি করে তারা নির্বাচনকে ক্ষতি করতে চায়, বাধাগ্রস্ত করতে চায়। এগুলো হবে, ধৈর্যহীন হবেন না, শক্ত থাকবেন, মনোবল শক্ত থাকতে হবে, মনোবল কঠিন রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে 5 জন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার বগোয়ান ইউনিয়নে 4 নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান রাতে কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে 5 জন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার কারণ জানতে পারেনি পুলিশ। খুলনার 6টি আসনের মধ্যে 5টিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। খুলনা 2 আসনে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে মনোনয়ন দিয়ে পুনর্ভারসাম্যে ফিরেছে দলটি। অন্যদিকে খুলনা 6 আসনে চমক হিসেবে উঠে এসেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। মনোনয়ন ঘোষণার পরপরই নির্বাচনী মাঠে নেমে পড়েন প্রার্থীরা। ঐক্য আর জয়ের প্রত্যয়ই এখন তাদের মুখ্য বার্তা। নেমুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। 2 দশকেরও বেশি সময় ধরে খুলনা বিএনপির নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে সবশেষ 4 বছর ছিলেন না কোনো দলীয় পদে। তবে আগামী জাতীয় নির্বাচনে খুলনা 2 আসনে দলের আস্থা তার উপরেই। তার মনোনয়নে সমীকরণই বদলে যাচ্ছে খুলনা বিএনপির। দলের অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে ঐক্যবদ্ধ বিএনপির প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। মনোনয়ন কেন্দ্রিক, দলের নেতৃত্ব কেন্দ্রিক যে 2টি প্রতিযোগিতা ছিল সেটি অবসান হয়ে গেছে মনোনয়ন দেওয়ার পরে। মনোনয়ন দেওয়ার পরে এখন প্রার্থী কেন্দ্রিক রাজনীতিকেই সাজাতে হবে। এদিকে মনোনয়ন ঘোষণার পরপরই প্রার্থীরা নেমে পড়েছেন মাঠে। খুলনা 4 আসনে গণসংযোগ ও সমাবেশ করেছেন আজিজুল বাড়ি হেলাল। নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। অন্যদিকে সবচেয়ে বড় চমক খুলনা 6 আসনের মনিরুল হাসান বাপ্পি। আলোচনার বাইরে থাকা এই তরুণ নেতা সম্প্রতি পেয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব। এর একদিনের মধ্যেই দলীয় মনোনয়নও পান তিনি। আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশ রক্ষা করা। আমরা বলেছি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই দেশ রক্ষার চ্যালেঞ্জকে বিএনপিকে নিতে হবে। সেই চ্যালেঞ্জটা যদি বিএনপিকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। পার্টি অনেক বিষয় নিয়ে চিন্তা করেছে। দল যখন চিন্তা করেছে যে আমাকে দিয়েই সবার মধ্যে একটা ঐক্য তৈরি করা সম্ভব, সেটাও কিন্তু দলের নমিনেশনের বিষয়ে একটা পয়েন্ট ছিল। আগামী দিন থেকে আমরা আরো ঐক্যবদ্ধভাবে সবাই ইনশাআল্লাহ নেমে যাব। খুলনা 3 আসনে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা 5-এ আলী আসগর নবী মনোনয়ন পেয়েছেন। খুলনা 1 আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের আপিল শুনানি চলছে।
প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার প্রায় 1.5 ঘন্টা শুনানি করেন তিনি। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় বহাল থাকা উচিত না। রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়াকে দ্বিতীয় দিনের মতো জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী। সোমবার আংশিক জেরার পর বাকি জেরার জন্য আজকের দিন ধার্য করেন ঢাকার 5ম বিশেষ জজ আদালত। জেরা সম্পন্ন হলে একই অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে করা মামলায় 9ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে 3টি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা ও তার 2 ছেলে মেয়ে সহ 47 জনকে আসামি করা হয়। এ পর্যন্ত আসামিদের মধ্যে গ্রেফতার হয়েছেন রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম। সময় সংবাদে আরও থাকছে। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 22 চিকিৎসকের বিপরীতে আছেন 3 জন। স্বাস্থ্য সহকারীরাও দিচ্ছেন সেবা। রাজধানীর মোহাম্মদপুরের 34 নম্বর ওয়ার্ডে সড়ক নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মান নিয়ে প্রশ্ন উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারে কাজ কতটা টেকসই হবে এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। ঠিকাদারের মুখে নির্মাণ সামগ্রী ক্রয়ে প্রভাবশালীর চাপের কথা উঠে এলেও অস্বীকার করছেন সংশ্লিষ্টরা। ইয়াকুব শিপনের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুবর রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের সাদেক খান ও হাশেম খান রোডে নির্মাণ কাজ চলছে কয়েক মাস ধরে। এখনও কাজ শেষ হতে অনেকটাই বাকি। তবে এরই মধ্যে নানা অভিযোগ আসতে শুরু করেছে স্থানীয়দের কাছ থেকে। এলাকাবাসীর অভিযোগ, চোখের সামনেই নিম্নমানের ইট ব্যবহার হচ্ছে রাস্তার জন্য খোয়া তৈরির কাজে। নির্মাণ কাজের অন্যান্য উপকরণের মান নিয়েও রয়েছে প্রশ্ন। 6 মাস যাবত এই ড্রেনগুলো খোলা, কত মানুষের অসুবিধা হচ্ছে। কাজ করে যে কিছু করছে, এখন তার কাজ কাম করে না, তো কাজ যা করা করে গেছে এদিকে আর আসে না। এরা তো সাপ লাগায় না, ওরা আগে থেকেই লাগায় না। ওরা এভাবে বলে যে অনেক মানুষ এখানে মানে অ্যাক্সিডেন্ট হইতো, যে এই দিন দুইটা গাড়ি পড়ছে। গোটা রাস্তাটাই মনে করেন যে এরকম আছে, কোনো কাজ কামাই করে না। আর এই যে কোনো সময় দেখেন যে রিক্সা উল্টা পড়ে, মোটরসাইকেল উল্টা পড়ে, মানুষ উল্টা পড়ে। ঠিকাদারের বয়ান থেকে উঠে এলো এমন উপকরণ ব্যবহারের পেছনের কারণ। নিম্নমান সামগ্রী ওইখানে লোকাল লোক ছাড়া সাপ্লাই দেওয়া যাচ্ছে না। ওরা গুলি করবে, মাইরা ফেলাইবে, বহু রকম জামিলে হচ্ছে। তারা ইচ্ছা করে যা ইচ্ছা তা দিচ্ছে, এইটা 1 নাম্বার। 2 নম্বরে হইলো তারা জোরপূর্বক পার্টনার হইতে চাইতেছে। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী বলছেন সবকিছুই হচ্ছে নিয়ম মেনে। এমআইসিতে বুয়েটে সব জায়গায় টেস্ট রেজাল্ট নিয়ে তারা কাজ করছে। এমনটি না, আপনি এই জন্য বলতেছি কি আপনি এক্সক্লুসিভ বলবেন সেটা খন্ডা হবে না। আমি কাজ করি যেটা মানে ওকে আসছে, এটা তো আপনাকে দিব না ভাই। আপনি একটা কমপ্লেন করবেন, সেই কমপ্লেন এগেইনস্টে আমরা জবাব দিব। আর অনিয়মের অভিযোগের সত্যতা মিললেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস উত্তর সিটির প্রশাসকের। আমরা তো আমাদের সাধ্যমতো তৎপরতা করছি। এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই। আমি আপনার মাধ্যমে শুনলাম, আমরা ত্বরিত এটার একটা ব্যবস্থা নেব। রাস্তার নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং অনিয়মের অভিযোগ অনেক পুরনো। তবে রাজনৈতিক পথ পরিবর্তনের পরও পরিস্থিতি না বদলানোয় হতাশ স্থানীয়রা। মোহাম্মদপুরের সাদেক খান রোড এটি। এই সড়কটি নির্মাণের কাজ দীর্ঘদিন ধরেই চলছে, কিন্তু থেমে থেমে। এখনই এলাকাবাসী অভিযোগ তুলছেন এই সড়ক নির্মাণের নির্মাণ সামগ্রী এবং কাজের মান নিয়ে। এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি অর্থে হয় এসব উন্নয়ন কাজ যেন হয় টেকসই এবং মানসম্পন্ন, নতুবা এসব উন্নয়ন কাজগুলো থেকে যাবে শুধু কাগজে কলমেই, বাস্তবে নয়। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেবে জামায়াত সহ 8 দল। শাপলা চত্বরে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছি তার কাছে।
জুলাই সনদের আইনি ভিত্তি, নভেম্বরে গণভোট আয়োজন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে কিন্তু আজকে জামায়াত ইসলামী সহ 8টি ইসলামিক দল তারা কিন্তু একটি কর্মসূচি দিয়েছে। এটা পূর্ব ঘোষিত তাদের কর্মসূচি। সেই পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে সকাল 10টা থেকেই মতিঝিল শাপলা চত্বরে কিন্তু জামায়াত ইসলামী নেতাকর্মীরা তারা জড়ো হয়েছেন। 10টার আগ থেকে আমরা দেখেছি যে জামাতের অসংখ্য নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এরই মধ্যে কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের যিনি আমিনুল ইসলাম বুলবুল তিনি এই মতিঝিল শাপলা চত্বরে এসে উপস্থিত হয়েছেন। আমরা চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ নিরসনে অবশেষে আলোচনায় বসতে যাচ্ছেন নৌপরিবহন উপদেষ্টা। 10 নভেম্বর বন্দর ব্যবহারকারী সব পক্ষের সঙ্গে বৈঠকের আয়োজন করেছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে আলোচনা ছাড়াই ভাড়া বাড়ানো 21টি বেসরকারি অফডক মালিকদের সংগঠন বিগটাকে তলব করেছে মন্ত্রণালয়। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠানের সুপারিশ অনুযায়ী নতুন ট্যারিফ কাঠামো বাস্তবায়নের 1 মাসেরও কম সময়ের মধ্যে পর্যালোচনা সভায় বসতে হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। দীর্ঘ 39 বছর পর চট্টগ্রাম বন্দর ট্যারিফ বাড়ালো, তা ছিল নিয়মের চেয়ে অনেক বেশি। এমনকি অভিযোগ রয়েছে আলোচনা ছাড়াই বন্দরের একক সিদ্ধান্তে বেড়েছে এই ট্যারিফ। আই এম আ স্টেক হোল্ডার, আমার সাথে আপনি কথা বলেন, আপনি বলবেন আমাকে 20% বাড়তে হবে, আমি বলবো যে আপনাকে লজিক দিয়ে বোঝাবো যে আমি সাস্টেন করতে পারবো, আপনি 5 অথবা 10 বাড়ান, 2 ইয়ার্স পর আবার বাড়ান, দ্যাটস হাউ ইউ সাপোজ টু ডু ইট। প্রতি কেজি আমদানি পণ্যে মাত্র 12 পয়সা করে ট্যারিফ বেড়েছে বলে বন্দর দাবি করলো। প্রকৃত অর্থে বেড়েছে 41 থেকে 60%। ট্যারিফের অংশ হিসেবে গেট ভাড়া বেড়ে যাওয়ায় ধর্মঘট ডেকে এক প্রকার বন্দর অচল করে দিয়েছিল পরিবহন মালিক শ্রমিকেরা। এ নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে কঠোর আপত্তি ওঠায় ক্ষোভ প্রশমনে 10 নভেম্বর চট্টগ্রাম বন্দর ভবনে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবেন নৌ পরিবহন উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রোগ্রামের পাশাপাশি সেদিন বিকালে উনি স্টেক হোল্ডারদের সাথে একটা সভায় মিলিত হবেন, সেখানে পোর্ট চার্জেস, ট্যারিফ এই সকল বিষয়ে দিয়ে আলোচনা হবে। এদিকে মার্কিন ডলারের সঙ্গে টাকার দরে তারতম্যের অভিযোগ এনে 3 বছরের ব্যবধানে 30 থেকে 62% ট্যারিফ বাড়িয়েছে 21টি বেসরকারি অফডক। অথচ ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে নির্ধারিত কমিটির সঙ্গে আলোচনার বিধান থাকলেও এখানে তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় 9 নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আয়োজিত সভায় বিগডাকে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। যারা স্টেক হোল্ডার তারা মনে করছেন যে আমাদের এই ব্যয় বৃদ্ধিটা অনুমোদনহীন, তাই ওনারা নৌপরিবহন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আগামী 9 তারিখে একটা সভা ডেকেছেন। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বছরে অন্তত 2.5 লাখ কোটি টাকার পণ্য ওঠানামা হয় চট্টগ্রাম বন্দরে। তা থেকে লাভ হচ্ছে 5,000 কোটি টাকার বেশি। আবার সে পণ্য ওঠানামার মাধ্যমে 21টি অফডকের লাভ 1000 কোটি টাকা। তারপরও বন্দর এবং অফডকের বাড়তি ট্যারিফ নিয়ে অসন্তুষ্ট রয়েছে ব্যবসায়ী এবং বন্দর ব্যবহারকারীদের। বন্দর এবং অফডকগুলোর বাড়তি ট্যারিফ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যকে যেমন বিপর্যয়ের মুখে ফেলছে, তেমনি অনিশ্চিত করে তুলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা। এই অবস্থায় নৌ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে বসার পাশাপাশি বিগডেকে মন্ত্রণালয়ে তলব করায় অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারীরা। একটা LCL কন্টেনার হ্যান্ডেল করতে আগে আমাদের $292 বন্দরকে চার্জ দিতে হতো ডিসচার্জ করার ক্ষেত্রে। এখন সেই চার্জটা বেড়ে $1335 বা সামথিং, ভ্যাট সহ সেটা $1584, এবং এই চার্জটা ওশান ফ্রেট থেকে অনেক বেশি হয়ে গেছে। 1 মাস পিছিয়ে 15 অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দর এবং 1 সেপ্টেম্বর থেকে 21টি বেসরকারি অফডক নতুন ট্যারিফ সিস্টেম কার্যকর করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মূল্যস্ফীতি সেপ্টেম্বরে বাড়ার পর আবার কমেছে অক্টোবরে। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর মাসিক প্রতিবেদনে মিলেছে এমন তথ্য। এ সময় খাদ্যে কমলেও বেড়েছে শিক্ষা, চিকিৎসার মতো খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি।
গেল ৩ বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত দেশের অর্থনীতি। গেল অর্থ বছরে গড় মূল্যস্ফীতি থেকেছে 10% ওপরে, যদিও চলতি অর্থ বছরে ওঠানামার মধ্যে তা রয়েছে 8% ঘরেই। ব্যয় সংকোচনমুখী বাংলাদেশের নানা উদ্যোগের পরও মূল্যস্ফীতির হার কাঙ্ক্ষিত হারে আসেনি। IMF এর এমন মন্তব্যের 3 দিন পর বুধবার মূল্যস্ফীতি কমার তথ্য দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। সংস্থাটির হিসাবে অক্টোবরে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে 8.17%। গত সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.36%, আর গত বছর একই সময়ে এই হার ছিল 10.87%। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে 7.08%। গত সেপ্টেম্বর মাসে এই হার ছিল 7.64%। 2024 সালের একই সময়ে ছিল 12.66%। সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি কমলেও অক্টোবরে আগের মাসের তুলনায় বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার। সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 8.98% থেকে অক্টোবরে বেড়ে হয়েছে 9.13%। মূল্যস্ফীতি কমতির সঙ্গে সঙ্গে কমেছে মানুষের আয়ও। BBS এর মজুরি সূচকে দেখা যাচ্ছে অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে 8.01%। আগের মাস সেপ্টেম্বরে যা ছিল 8.02%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সব স্থাপনায় ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আদেশ অমান্য করলে দেয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি। একই আদেশ জারি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলেও। এ নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষজ্ঞরা বলছেন, তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কেই জানেন না অনেকে। প্রকাশ্যে নয়, ধূমপান করা যাবে না পাবলিক প্লেসে। মাসুদুর রহমানের রিপোর্ট। দেশে ধূমপান নিষিদ্ধ না হলেও পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানার বিধান আছে। কিন্তু হরহামেশা এই আইন ভাঙলেও যেন দেখার কেউ নেই। মাঝে মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান হুটহাট আদেশ জারি করে দায় সারার অভিযোগ আছে। গত 27 সেপ্টেম্বর এমনই এক আদেশ জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি, যেখানে বলা হয়েছে ডিএমপি সকল অফিস, থানা, ফাঁড়ি ও পুলিশ লাইন্সের প্রাঙ্গণ, অফিস কক্ষ, করিডোর, ওয়াশরুম, সিঁড়ি বা ভবনের অভ্যন্তরে ধূমপান করা যাবে না। বাহিনীর কর্মকর্তা কর্মচারী ছাড়াও অন্য কোনো ব্যক্তি ধূমপান করতে পারবে না। আদেশ অমান্য করলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে আদেশটি স্বাক্ষর করা ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রৌফের সাথে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও তার সাড়া মেলেনি। আদেশে সকল ইউনিট প্রধানদের নির্দেশনা স্ব ইউনিটে কার্যকরের নির্দেশ দেয়া থাকলেও অনেকে এখনো জানেন না এমন আদেশ। অনেকে আবার না জানলেও কমিশনার নির্দেশ দিয়েছে বলে মানতে হবে বলে জানান। সিগারেট কার আদেশ? এটা আমি দেখি না। এটা তো আমি তো পাই না। যেহেতু কমিশনার তার আদেশ দিয়েছেন, এটা আদেশ পালন হবে। পালন করবো না কেন? সরকারি আদেশ। যদিও আদেশ জারির পরও ডিএমপির বিভিন্ন স্থাপনাতে দেখা গেছে ধূমপানের দৃশ্য, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি। ডিএমপির মুখপাত্র জানান, কোনো অস্বস্তি ছাড়া সুন্দর ও স্বাচ্ছন্দ্যে যাতে নগরবাসী সেবা নিতে পারে সেজন্য এমন নির্দেশ দেয়া হয়েছে। সুন্দর এবং একটা স্বাচ্ছন্দ্যে মানুষ যেন সেবা নিতে আসতে পারে। পূর্ব থেকে প্রচলিত যে বিষয়টা, সেটা আসলে নতুন করে জাস্ট লিখিতভাবে বলা হয়েছে, সবাই যেন এই বিষয়ে সচেতন থাকে। একই ধরনের একটি বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল কর্তৃপক্ষ, যেখানে বলা হয়েছে প্রকাশ্যে ধূমপান করা যাবে না, অথচ আইনে পাবলিক প্লেসে নিষিদ্ধের কথা। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। আমরা যদি না খাই তারপরে কিন্তু এটা আমাদের জন্য আর কি ক্ষতিকর। সিগারেট খাওয়ার যে একটা ব্যাপার, এটা তো একটা ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। যারা সিগারেট খায় তাদের জন্য একটা পরিবেশ তৈরি করা উচিত। শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার পর অবশ্য হল প্রভোস্ট জানিয়েছেন, জরিমানা বা শাস্তির জন্য নয়, অধূমপায়ীদের সামনে ধূমপানে নিরুৎসাহিত করতেই এই নির্দেশনা। যারা অধূমপায়ী তাদের জন্য কোনো ধরনের প্রবলেম না হয়, আর যারা এটা করে তারা একটা নির্দিষ্ট জায়গায়, সেটা হতে পারে তাদের রুমে, যদি রুমমেটদের কোনো প্রবলেম না হয়। এদিকে মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থার সভাপতি বলছেন, তামাক নিয়ন্ত্রণ আইন নিয়েও ধূম্রজাল আছে। এটাকে অনেকে পরিপূর্ণভাবে বুঝতে পারছেন না। প্রকাশ্যে নয়, পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। অনেকে বলে প্রকাশ্যে ধূমপান নিষেধ, এটা কিন্তু একটা রং কনসেপ্ট। প্রকাশ্যে ধূমপান নিষেধ কোনো আইনে লেখা নেই। যেটা আছে সেটা তো পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। এখন পাবলিক প্লেস কি? পাবলিক প্লেস হচ্ছে আপনার শপিং মল, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট কাচারি। আদেশ জারি করে নয়, ধূমপায়ীদের সচেতনতাই পারে পাবলিক প্লেসে ধূমপান বন্ধ করতে, বলছেন বিশেষজ্ঞরা।
মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। তীব্র জনবল সংকটে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। 22 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র 3 জন। স্বাস্থ্য সহকারীদের দিয়েও চলছে স্বাস্থ্যসেবা। বাবুল হোসেনের ছবিতে SM রাশিদের রিপোর্ট। হাসপাতালে রোগীর চাপ, চিকিৎসকের কক্ষের সামনে দীর্ঘ লাইন থাকলেও রোগীদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কুষ্টিয়া কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 22টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত ছিলেন 7 জন। তাদের মধ্যে 4 জন প্রশিক্ষণে থাকায় বর্তমানে আছেন মাত্র 3 জন। 50 শয্যা হাসপাতালে 3 থেকে 4 গুণ রোগী থাকায় নিয়মিত সব সেবা দিতে পারেন না চিকিৎসকরা। এর জন্য স্বাস্থ্য সহকারীদের দিয়ে দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। জনবল সংকট রয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদেও। 37 জনের বিপরীতে কর্মরত আছেন মাত্র 1 জন। এতে ভোগান্তিতে রোগীরা। টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে আধা ঘন্টা, অনেকে কল দিয়ে ঢুকে যাচ্ছে, আমাদের সুযোগ হচ্ছে না। ডাক্তার একটু কম আছে, তারা যদি আর 2-1 ডাক্তার বেশি থাকতো তারা আর আমাদের কন্টিনিউ দেখাশোনা করতে পারতো। চাচ্ছি ভালো ডাক্তার এবং বেশি ডাক্তার হোক। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। আর সিভিল সার্জন বলছেন লোক বলে চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোগীর সেবা দেওয়ার জন্য এত অল্প জনবল নিয়ে তো বাধার সম্মুখীন হতেই হচ্ছে এবং এই ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর আবেদন করেছি। চিকিৎসক নিয়োগ এটা তো আসলে কেন্দ্রীয়ভাবে নিয়োগ হয়, আমাদের কনসালট্যান্টরা আসে, তাদের সচিবালয় থেকে নিয়োগ হয়। এখানে আমাদের কিছু করার থাকে না, আমরা পোস্ট যখন খালি থাকে তখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট পেশ করি। কর্তৃপক্ষের তথ্য মতে কুষ্টিয়া কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব বিভাগ মিলিয়ে প্রতিদিন গড়ে প্রায় 400 রোগীর চিকিৎসা সেবা নেন। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। শীত সামনে রেখে খেজুরের রস সংগ্রহ এবং গুড় সংরক্ষণের জন্য মাটির ভাঁড় তৈরিতে একসময় জমজমাট থাকত গ্রাম বাংলার কুমার বাড়িগুলো। তবে মৃৎশিল্পে ব্যবহৃত সামগ্রিক দাম বৃদ্ধিসহ নানা কারণে এখন বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী এই পেশা। মাহফুজ মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। মৃৎশিল্পের জন্য প্রসিদ্ধ চুয়াডাঙ্গার জীবননগর। এখানকার কুমাররা অন্যান্য তৈজসপত্রের সঙ্গে তৈরি করেন মাটির ভাঁড়। শীতকালকে সামনে রেখে ভাঁড় তৈরির ব্যস্ততা বাড়ে মৃৎশিল্পীদের। জেলায় খেজুর গাছ রয়েছে 2.5 লাখের অধিক। এসব গাছ থেকে রস সংগ্রহ এবং তৈরি করা গুড় সংরক্ষণের জন্য প্রয়োজন হয় প্রায় 80,000 ভাঁড়। এছাড়া জেলার বাইরেও সরবরাহ করা হয় এসব ভাঁড়। আকার ও ধরন ভেদে প্রতিটি বিক্রি হয় 25 থেকে 35 টাকায়। মাটি এনে ভিজিয়ে কাদা করে মেশিন দিয়ে ছাইনে আমরা ভাঁড় বানাই। বাপ ঠাকুর দাদা করে গিয়েছে, আমরা করছি, কিন্তু এতে আমরা লাভবান হতে পারি, পেটের দায়িত্ব আমাদের করতে হয়। তবে মাটির কাজে ব্যবহৃত সামগ্রীর দাম বৃদ্ধি ও প্লাস্টিকের পণ্যের সহজলভ্যতা সহ নানা কারণে অনেকটাই বিলুপ্তির পথে মৃৎশিল্প। এরই মধ্যে কুমারদের একটি বড় অংশ পরিবর্তন করছেন পেশা। ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা। তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে বা কোনো প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরো কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ব্যাপারে উপজেলা প্রশাসন আন্তরিক আছে। জীবননগরে একসময় শত শত পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত থাকলেও এখন টিকে আছে মাত্র 21টি পরিবার। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। শাপলা চত্বরে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। এবং স্মারকলিপি পেশ করবেন। সকলকে সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সকালবেলা ব্যস্ততম কর্মদিনে শাপলা চত্বরে সমবেত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। যুক্ত ছিলাম শাপলা চত্বরে। নিউ ইয়র্ক শহরকে একটি নতুন যুগ উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে একটি সক্ষম ও সহানুভূতিশীল প্রশাসন গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে মামদানির জয়কে কটাক্ষ করে তাকে কমিউনিস্ট আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন নিউ ইয়র্ক শহরকে অর্থনৈতিক দুঃস্বপ্নের দিকে নিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাটরা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি অলিগলিতে এখন মামদানির জয় জয়কার। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শহরকে নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন এমন প্রত্যাশা সবার। জনগণকে আশার আলো দেখাচ্ছেন 34 বছর বয়সী এই মেয়র। কুইন্সের ফ্লাশিং মিডোজ পার্কে ইউনিস্ফিয়ারের সামনে দাঁড়িয়ে নতুন প্রশাসনিক দল গঠনের ঘোষণা দেন তিনি। বলেন তার প্রশাসন হবে সক্ষম ও সহানুভূতিশীল। ক্ষমতা গ্রহণের মাধ্যমে নিউ ইয়র্কবাসী একটি নতুন যুগের সাক্ষী হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা এমন একটি প্রশাসন গঠন করব যা সমান অংশে সক্ষম এবং সহানুভূতিশীল, যারা সৎ এবং লক্ষ লক্ষ নিউ ইয়র্কবাসীদের মতো কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক। সিটি হলে আমার প্রথম দিনটা শেষ দিনের মতোই হবে, ব্যয় সংকট মোকাবেলায় মনোযোগী। কিন্তু মামদানির এই ঘোষণার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মায়ামির এক অনুষ্ঠানে তাকে কড়া ভাষায় আক্রমণ করেন। বলেন ডেমোক্রেটরা এবার নিউ ইয়র্কে এক কমিউনিস্টকে ক্ষমতায় বসিয়েছে। দাবি করেন তার প্রশাসন যখন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করছে, তখন ডেমোক্রেটরা দেশকে দিচ্ছে অর্থনৈতিক দুঃস্বপ্ন। এদিকে শহরবাসী মামদানিকে নিয়ে আশাবাদী হলেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। রাজনৈতিক বিশ্লেষক এরিক গ্যান্ডারের মতে মামদানির সামনে রয়েছে কঠিন বাস্তব। বলেন ভাড়া নিয়ন্ত্রণ, ফ্রি বাস সার্ভিস বা সর্বজনীন চাইল্ড কেয়ারের মতো সুযোগ সুবিধা বাস্তবায়ন করা নিউ ইয়র্কে সহজ নয়। তবে জনগণের মন জয় করতে নতুন প্রজন্মের এই মেয়র অসাধারণ সাফল্য অর্জন করেছেন বলেও স্বীকার করেন তিনি। অনেকেই বলছেন মামদানি যদি তার নীতিমালা বাস্তবায়নে সফল হন, তবে মার্কিন নগর রাজনীতিতে এটাই হবে নতুন ধারা। আর ব্যর্থ হলে সেটি রিপাবলিকানদের আগামী নির্বাচনী প্রচারণার জন্য হয়ে উঠবে বড় অস্ত্র। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বার্মিংহ্যামে ইউরোপা লিগের ম্যাচ ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। ইসরায়েলি ক্লাব ম্যাকাবি তেল আভিভের বিপক্ষে ম্যাচটি খেলবে অ্যাস্টন ভিলা। এই ম্যাচকে ঘিরে ফিলিস্তিনের পতাকা এবং ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো বার্মিংহ্যাম শহর। ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করতে ফিফার ওপর চাপ দিয়ে আসছেন সমর্থকরা। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চুপ ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। তাই বাধ্য হয়েই যেখানে ইসরায়েল বা তাদের কোনো ক্লাবের ম্যাচ থাকছে সেখানেই চলছে প্রতিবাদ। এই ম্যাচকে ঘিরেও প্রতিবাদ চলছে শহর জুড়ে। তবে ম্যাচ আয়োজনে বদ্ধপরিকর নগর প্রশাসন। ইতোমধ্যে নিরাপত্তার জন্য বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছেন তারা। পাশাপাশি প্রতিবাদকারীদের শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান করা হয়েছে। তবে বিশ্বকাপ বাছে ইসরায়েলের বিপক্ষে নরওয়ে এবং ইতালি ম্যাচের স্মৃতি এখনও ভুলে যায়নি কর্তৃপক্ষ। তাই নিরাপত্তার বিষয়ে কোনো ঘাটতি রাখেনি বার্মিংহাম স্থানীয় পুলিশ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রার্থী না দেয়া 63 আসনের বেশিরভাগই শরিকদের ছাড় দেওয়ার ভাবনা বিএনপির। আস্থা রাখতে চায় যুগপৎ আন্দোলনের দলগুলো। আগামী সপ্তাহে সমঝোতার আলোচনা চূড়ান্ত হওয়ার আশা। এবং কাজ শেষ হওয়ার আগেই মান নিয়ে প্রশ্ন। মোহাম্মদপুরের সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। প্রভাবশালীদের চাপের কথা জানালেন ঠিকাদার। ভিত্তিহীন দাবি উত্তর সিটের। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ অর্জিতা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।